আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে পারিজাত কমেন্ট করেছে যে হাউ টু হ্যান্ডেল প্রিলিমিনারি অ্যান্ড মেন্স এক্সামিনেশন ফর রিপিটার ক্যান্ডিডেট। মানে একজন রিপিটার ক্যান্ডিডেট যে আবারও এক্সামিনেশন দিতে চলেছে, সে একসাথে মানে প্রিলিমিনারি এবং মেন্স কীভাবে ট্যাকেল করবে, তো এই সম্পর্কেও জানতে চেয়েছে। তো প্রথমে পারিজাতকে ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য, এবং সে যে বিষয়টাতে জানতে চেয়েছে আমার আজকের এই মানে প্রিপারেশনের স্ট্র্যাটেজির আজকের টপিকটা এটাই থাকছে। দেখো, আমি মূলত এই বিষয়টাকে দুভাবে বলার চেষ্টা করব, দুটো অ্যাসপেক্ট থেকে বলার চেষ্টা করব। মানে সাধারণভাবে আমি দেখেছি যারা আমরা এই ব্যাঙ্কিংয়ে প্রিপারেশানটা নিই, বিশেষ করে যারা রিপিটার ক্যান্ডিডেট, মানে এর আগে হয়তো 1 বছর বা 1 বছরের বেশি সময় ধরে যারা প্রিপারেশান নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যখন তারা পরপর প্রিলিমিনারি বা মেন্স এক্সামিনেশান শুরু হয়, তখন তাদের ট্যাকেল করার কিন্তু একটা প্রবলেম তৈরি হয়। তো যেহেতু আমি বললাম দুটো অ্যাসপেক্ট থেকে বলবো, দুটো অ্যাসপেক্ট কী কী সেটা আজকে প্রথমে বলে দিই তোমাদেরকে। প্রথম অ্যাসপেক্ট কী, যে ধরো তোমার যখন এক্সামিনেশানগুলো পরপর হতে থাকবে, সেই সময় প্রিলিমিনারি এক্সামিনেশান এবং মেন্স এক্সামিনেশান দেখা যাচ্ছে খুব কাছাকাছি থাকছে এবং পরপর হচ্ছে, তখন তোমরা কীভাবে ট্যাকেল করবে, 1 নম্বর। আর 2 নম্বর, ধরো গ্যাপ রয়েছে প্রিলিমিনারি এবং মেন্স এক্সামিনেশানের মধ্যে, এবং তোমাদের যে কীভাবে প্রিলিমিনারি এবং মেন্স দুটোকেই মানে তুমি পড়বে, মানে প্রিপারেশানটা নেবে, সেইটার সম্পর্কে আলোচনা করবো। এই দুটো অ্যাসপেক্ট থেকেই আমি বলার চেষ্টা করব। দেখো, শুধুমাত্র একজন রিপিটার ক্যান্ডিডেট যে থাকছে, তার যখন সে পরীক্ষা দিতে যাচ্ছে, মানে নেক্সট টাইম একটা বার সে পরীক্ষা দিল, সে কোয়ালিফাই করতে পারলো না কোনো এক্সামিনেশানে, দিয়ে আবার নেক্সট টাইম সে যখন আবার ট্রাই করছে, সেই তো রিপিটার ক্যান্ডিডেট হয়। তো স্বাভাবিকভাবে এই সমস্ত রিপিটার ক্যান্ডিডেটদের মাথায় একটা প্রেশার কাজ করে স্বাভাবিকভাবেই, যে একটা টাইম হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে বা 2 বছর, কারো 3 বছর হয়ে গেছে, এক্সামিনেশান দিচ্ছে তবু ক্লিয়ার হচ্ছে না। এই প্রেশারটা যারা মধ্যে কাজ করছে, তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস প্রথমেই বলবো, তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, তুমি এই ফিল্ডে যখন পরীক্ষা দিতে আসছো, সেখানে কিন্তু তোমার একটা জিনিস তোমার ক্ষেত্রে কী হচ্ছে, তোমার পজিটিভ দিক কী, তোমার হয়তো 1 বছর তোমার বেশি সময় লেগেছে, কিন্তু তুমি ফিল্ডটা সম্পর্কে জানো যে কীরকম কী চলে এখানে, মানে কীরকম কম্পিটিশান চলে বা কতটা তোমাকে লেবার দিতে হতে পারে, এই সম্পর্কে তোমার একটা ধারণা আছে। ঠিক আছে, এই ধারণাটাই হচ্ছে তোমার কাছে একটা পজিটিভ জায়গা, ঠিক আছে, পজিটিভ দিক। তো সেটার রেসপেক্টে আমি যদি ভাবি যে যখন তুমি প্রিপারেশান নেওয়া শুরু করছো, তখন আমাকে তোমার এই জিনিসটা আমি ধরে নিচ্ছি যে তোমার মোটামুটি তোমার সমস্ত সিলেবাস, মানে থিওরিটিক্যাল যে বিষয়গুলো থাকে, কনসেপ্ট যে জায়গাগুলো থাকে, প্রতিটা সাবজেক্টের ক্লিয়ার আছে। সেটা রিজনিং হতে পারে, সেটা ম্যাথস হতে পারে, সেটা ইংলিশ হতে পারে। এই সমস্ত মূলত এই 3টে সাবজেক্টে সমস্ত কনসেপ্ট বিল্ডিংয়ের যে জায়গাগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তুমি ক্লিয়ার আছো। তাহলে তোমার যদি এই কনসেপ্ট বিল্ডিংয়ের জায়গাটা রেডি থাকে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে পুরোটাকে ইমপ্রুভ করতে হবে। এবার ধরো প্রথম অ্যাসপেক্ট যেখানে প্রিলিমিনারি এবং মেন্স এক্সামিনেশান খুব কাছাকাছি থাকছে, কোনোটার প্রিলিমিনারি এক্সামিনেশান তো কোনোটার মেন্স এক্সামিনেশান, মানে এরকম না পুরো হ্যাপাজার্ড একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে, মানে যে জায়গাটা তোমার কিছু মানে সমস্ত যেন কন্ট্রোলের বাইরে মনে হচ্ছে, সেরকম সিচুয়েশানে কী করবে। দেখো, যারা রিপিটার ক্যান্ডিডেট হও, মোটামুটি 2-1টা অ্যাটলিস্ট প্রিলিমিনারি এক্সামিনেশান দেওয়ার মতো তোমাদের অভিজ্ঞতা যেহেতু রয়েছে, সেই জন্য আমি বলবো যে তোমরা আগে প্রথমে দেখো যে প্রিলিমসের ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সামিনেশনগুলোতে কীরকম তোমার মার্কস আসছে। ঠিক আছে, তুমি দেখো যে মোটামুটি যেরকম আমাদের একটা ধারণা হয়ে গেছে যে কম বেশি যে কোনো একটা এক্সামের কাট অফ কি যেতে পারে, এই একটা ধারণা মোটামুটি যারা রিপিটার ক্যান্ডিডেট তোমরা তাদের একটা ধারণা কিন্তু আছে পূর্ব অভিজ্ঞতার থেকে। তো সেটা থেকে আমি বলবো যে তোমরা আগে প্রিলিমসের মক দাও, দেখো যে তোমরা মোটামুটি কাট অফের কাছাকাছি যেতে পারছো কি না। যদি যেতে না পারো, তাহলে তুমি দেখবে যে প্রিলিমিনারিতে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু তোমার প্র্যাকটিস ওরিয়েন্টেড, মানে তোমাকে প্র্যাকটিস করতে হবে, নতুন করে আর কনসেপ্ট তৈরি করার মতো কোনো প্রশ্ন নেই সেখানে, দেখতেই পাবে তোমরা।
তো সেখানে তোমরা প্র্যাকটিস করো আরও বেশি করে, তাহলে কিন্তু তোমার এই জায়গাটা তুমি এগিয়ে যেতে পারবে। সেটা গেল প্রিলিমসের ক্ষেত্রে। আর মেন্সের ক্ষেত্রে কি থাকবে, মেন্সের ক্ষেত্রে তুমি দেখবে যে তোমাকে যে কোনো একটা মক পেপার তুমি নাও, তুমি নিয়ে যখন তোমাকে মক দিতে হবে না, তুমি জাস্ট পেপারটাকে থরলি গো থ্রু করো, তুমি দেখো, তাহলে দেখতে পাবে যে প্রচুর প্রশ্ন তোমার আনকমন মনে হতে পারে, প্রচুর প্রশ্ন মনে হচ্ছে তোমার দ্বারা সলভ হবে না। তো সেই রকম জিনিসগুলো যেগুলো সলভ হবে না বা যে টপিক থেকে মনে হচ্ছে তোমার সলভ করা সম্ভব নয়, সেই টপিকগুলো ধরে সেই লেভেলের প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করো। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি রিজনিংয়ের একটা মেন্স লেভেলের একটা পেপার নিলে, সেখানে দেখা যাচ্ছে যে ব্লাড রিলেশনের কিছু প্রশ্ন আছে। এবার দেখা যাচ্ছে সেই ব্লাড রিলেশনগুলো লেভেলটা যে লেভেলে রয়েছে মেন্স লেভেলের, সেগুলো তোমার দ্বারা মনে হচ্ছে সলভ হবে না, ঠিক আছে। তো তাহলে তুমি কী করবে, তাহলে তোমাকে ব্লাড রিলেশনের এরকম হাই লেভেলের প্রশ্ন তোমায় খুঁজতে হবে, সেটা মক পেপারে হোক, সেটা কোনো বই হোক, কোনো ওয়েবসাইট হোক, সব জায়গাতেই মোটামুটি আমাদের কম বেশি আমরা প্রত্যেকেই জানি কোথায় স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, ঠিক আছে। তো সেই রকম জায়গাগুলো থেকে আমাদেরকে এই মেন্স লেভেলের এই হাই লেভেলের তখন তোমার ব্লাড রিলেশন প্র্যাকটিস করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বললাম, এই বিষয়টা তোমাকে প্রতিটা সাবজেক্টেই করতে হবে। এইভাবে যখন তুমি দিনের পর দিন মেন্সের প্র্যাকটিসটা করতে থাকবে, তখন দেখবে মেন্সেরটাও তোমার ইমপ্রুভ হচ্ছে। এটা কি হচ্ছে, তুমি দিনের একটা সময় প্রিলিমিনারির জন্য একটা মক দাও বা দুটো মক দাও, সাথে তুমি মেন্সের এই প্র্যাকটিসটাকে বজায় রাখো। এইভাবে করলে তোমার প্রিলিমিনারিও ইমপ্রুভ হবে, সাথে মেন্সও ইমপ্রুভ হবে। আর মেন্সের জন্য কি করবে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমাকে চালিয়ে যেতে হবে। রিপিটার ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখবে যে তোমাদের মূল মন্ত্র, মূল সাথী হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। তুমি সারাদিনে একদিন দেখা যাচ্ছে তুমি হয়তো পাজেল প্র্যাকটিস করতে পারলে না, টাইম হয়তো পেলে না, কিন্তু তোমাকে প্রতিদিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে সাথে রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ছাড়লে হবে না, ঠিক আছে। এবার হলো সেকেন্ড অ্যাসপেক্ট, যেটার কথা বলছিলাম। সেকেন্ড অ্যাসপেক্ট কি, যে প্রিলিমিনারি এবং মেন্সের প্রিপারেশানটা আমি কীরকমভাবে নেব, এবং দুটোই দেখা যাচ্ছে যে প্রিলিমিনারি এবং মেন্সের মধ্যে একটু গ্যাপ রয়েছে। তাহলে কি, যখন গ্যাপ থাকছে তখন শুধুমাত্র মেন্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে থাকো, কিছু ইংলিশ প্র্যাকটিস করো, সাথে একদম যখন প্রিলিমিনারি কাছাকাছি চলে আসবে তখন এক্সাম দাও, দিনে একটা অথবা দুটো করে। এবং সেখানে দেখো তুমি কোন কোন জায়গাগুলোতে আটকে যাচ্ছ। যদি তোমার মনে হয় যে আরও কিছু ইমপ্রুভমেন্টের দরকার, আরও প্র্যাকটিস এবং আরও কনসেপ্টের দরকার আছে, তাহলে যে জায়গাটাতে প্রবলেম সেই জায়গাটায় কাজ করো, ঠিক আছে। অহেতুক আমি বলবো না, ধরো কোয়ান্টেড তোমার সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টে প্রবলেম হচ্ছে, আমি বলবো না যে তুমি অন্যান্য চ্যাপ্টারগুলোকে সাথে নিয়ে বসে থাকো, আমি বলবো না সেটা। তোমার তাহলে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে কোন কোন টাইপের অঙ্কগুলো করলে তুমি পাচ্ছ না, যে তোমার একদম কনসেপ্ট নেই, জিরো সিম্পল ইন্টারেস্টে, কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে ওই জায়গাটায় ওই চ্যাপ্টারটার উপর ফোকাস করো, আগে কমপ্লিট করে নাও টাইপের অঙ্কগুলো, দিয়ে প্র্যাকটিস চলে যাও, তাহলে দেখবে মক পেপারে করতে পারবে। এটা গেল প্রিলিমিনারি। এবং মেন্সের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে তোমাকে যখন গ্যাপ থাকবে সেই সময়টাতে তোমাকে দিনে একটা মক দেওয়া কঠিন ব্যাপার। একটা মক দেওয়ার থেকে তুমি মকটাকে সাবমিট করে তুমি সেই প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করো, যখন তোমার প্রিলিমিনারি এবং মেন্সের মধ্যে গ্যাপ থাকবে, অনেক দিনের গ্যাপ রয়েছে, হয়তো শিডিউলটা অন্যরকম, সেক্ষেত্রে তোমাকে এভাবে মেন্সের প্রিপারেশন নিতে হবে থ্রু মক, ঠিক আছে। আর যাদের মক দেওয়ার মতো পরিস্থিতি নেই, ঠিক আছে, পরিস্থিতি নেই মানে কাজের কথা বলছি, ধরো যারা সবেমাত্র প্রিলিমিনারিটা পাস করতে পারছো কিন্তু মেন্সের জন্য এখনও সেই জায়গাতে যাওনি, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো আগে মেন্স লেভেলের কী কী প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাকে জেনে নাও। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুলে দেখতে পাবে, দেখে নিয়ে সেই ধরনের সেই লেভেলে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে। তোমাকে এটা তুমি একটা কোনো ওয়েবসাইট ফলো করছো বা কোনো টিচার কোনো স্যারকে ফলো করছো, সে তোমাকে যখন বলে দেবে যে এটা মেন্স লেভেলের কোশ্চেন বা এটা প্রিলিমিনারি লেভেলের প্রশ্ন, সেটা তুমি ধরে প্র্যাকটিস করলে এটা একটা জিনিস। আর তুমি যখন নিজে জাজ করতে শিখে যাবে না যে এটা প্রিলিমিনারি লেভেলের হতে পারে আর একটা মেন্স লেভেলের হতে পারে, এই জাজমেন্টের ক্ষমতাটা যখন তোমার মধ্যে চলে আসবে, তখন তোমার কিন্তু অনেকটা মানে এই ভিড়ের মধ্যে থেকে অনেকটা এগিয়ে যাবে তুমি, ঠিক আছে। এই জাজমেন্টটা দরকার।
তোমার মধ্যে সেই ভিতরের থেকে জায়গা মানে বুঝতে পারবে যে না এটা মেন্স লেভেলেই আসতে পারে, এই ধরনের পাজলগুলো মেন্সেই আসে। তাহলে তোমাকে কী করতে হবে, তার জন্য তোমাকে অনেক মক পেপার ঘাঁটতে হবে, কারণ কম্পিটিশানটা এমন জায়গায় চলে গেছে এখন শুধুমাত্র কিছু প্রশ্ন আমি নিয়ে প্র্যাকটিস করলাম দিন রাত তা কিন্তু হবে না। এখন চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে। সেটা কি, আমাকে মক ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। আগে আমাদের পড়াশোনাটা ছিল আমরা চ্যাপ্টার পড়লাম, সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হলো, তারপরে আমি মকে যেতাম। এখন চিন্তা ভাবনাটা অন্য হয়ে গেছে। এখন আগে মক থেকে মক ওরিয়েন্টেড তুমি পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে কি যে কোনো একটা মক নিয়ে নেবো সেরকম নয়, স্ট্যান্ডার্ড একটা মক টেস্টের সিরিজ, ঠিক আছে? তুমি বাজারে যা যা চলে আর কি মোটামুটি সেই ওরিয়েন্টেড সেরকম চিন্তাভাবনার মক পেপার নাও, নিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? আমার কাছে কোনো প্রমোশন করার মতো বা ইয়ে করার মতো আমার জায়গা নয়, ঠিক আছে? তোমরা জানো মোটামুটি, তোমরা মানে খোঁজ খবর রাখো কোন মক ভালো কোন মক কী, সব জায়গায় তোমরা সেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট বলো সমস্ত কিছু বলো তোমরা দেখতে পাও। তাই জন্য আমি বলবো একটা স্ট্যান্ডার্ড মক যেরকম হওয়া উচিত, বিশেষ করে মেন্স লেভেলের একটু দেখে বুঝে শুনে তোমরা নিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর মেন্স লেভেলের কিছু প্রশ্ন থাকে যেগুলো কোনো মকই কভার করে না, ঠিক আছে? সেগুলো শুধুমাত্র তোমাকে এক্সাম সেন্টারে গিয়েই তোমার পিক করতে পারবে, ঠিক আছে? যারা মেন্স এক্সাম দিয়েছো তাদের পক্ষে এটা রিয়েলাইজ করাটা মানে সুবিধাজনক হবে যে কিছু প্রশ্ন থাকবে যেগুলো কোনো মক পেপারেই সাধারণত দেখা যায় না, ঠিক আছে? সেটা প্রতি বছর নতুনত্ব কিছু প্রশ্ন থাকে, তো সেগুলো তোমার এক্সাম দিতে দিতে অভিজ্ঞতা বাড়তে বাড়তে এই বিষয়টা আসবে। তো যাই হোক, আশা করি পারিজাত যে প্রশ্নগুলো করেছে, যে প্রশ্নটা করেছে সেটা সম্পর্কে আশা করি ক্লিয়ার করতে পারলাম ওকে। তো তোমরাও এরকমভাবে ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আমি অবশ্যই সেই টপিকের ওপর ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।